আই কিতা কইতাম আর ইজ্জত থাকে না। কিতা কইতাম মানে আমি আর কি বলতাম আর কি। হঠাৎ একসময় সিলেটে চাকরি করেছি, হঠাৎ সেই ভাষা যখন আমার চোখের সামনে ভেসে গেল, একটা চোখ আটকে গেল একটা ভিডিওতে। ছেলেরা গান গাইতেছে, কোনো একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসেই হবে, হঠাৎ চোখ আটকে গেল। তারা গাইতেছে, হেই হেই এন করে কেন তুমি সাক্ষু না দিলা, কোন কারণে কার কথা শুনে তুমি সাক্ষু না দিলা, হে 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 এন করে কেন তুমি সাক্ষু না দিলা, কোন কারণে কার কথা শুনে তুমি সাক্ষু না দিলা। তার মানে হচ্ছে কি, এমন করে কেন তুমি সাক্ষু না দিলা। সাক্ষু মানে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচনটা কেন তুমি দিলা না, কোন কারণে তুমি দিলা না, কার কথা শুনে তুমি শাহজালাল বিশ্ববিদ্যালয় ইলেকশনটা বন্ধ করলে। আসুন গানটা শুনে আসি, তারপর আজকের ভিডিও নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আসুন গানটা শুনি, ভাল লাগবে। আমরা করি আমরা করি কেন করি কেন তুমি সাক্ষী না দিলা, কেন করি কেন তুমি সাক্ষী না দিলা, কোন কারণে কার কথা শুনে তুমি সাক্ষী না দিলা। কোন কারণে কার কথা শুনে তুমি সাক্ষ্য না দিলে। তার মানে কার কথা শুনে, কি কারণে তুমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা বন্ধ করলে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, একজন সাধারণ মানুষ হিসেবে যে কোনো মানুষ বুঝবে যে মানুষ কখন ইলেকশন বন্ধ করতে বলে। যদি আমার জেতার সম্ভাবনা থাকে তাহলে কি আমি ইলেকশন বন্ধ করতে বলবো? আপনি জানেন যে পরীক্ষা পিছানোর কথা কারা বলে? যাদের পরীক্ষার প্রস্তুতি থাকে না, যারা ফেল মারা ডাব্বা মারা ছেলে মেয়েরাই তো মিছিল করে যে পরীক্ষা বন্ধ করতে হবে, এই পরীক্ষা দেব না, পিছিয়ে দাও, পরীক্ষা বন্ধ করো। খেলতে না পারলে যা হয়। সবগুলো বিশ্ববিদ্যালয়ে যখন বিএনপি বারবার নানান রকম প্ল্যান পরিকল্পনা করার পরও যখন জিততে পারছে না, যখন সমন্বিত মনে করছিল যে বিএনপি হয়তো আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে তারেক যে এসে গেছে, সারা বাংলাদেশে এক হয়ে গেছে, সমস্ত পত্রপত্রিকা বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাহলে আমার মনে হয় এইবার আমাদের জোয়ার এসে গেছে, আমরা জগন্নাথের ইলেকশনটা করি। পঞ্চম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানেও ডাব্বা মারল, 1/3 ভোটও যখন ছাত্রদল পেল না, সেটা এইখানে শিবির ঠকানোর জন্য দেখুন তারা কি প্ল্যান করেছিল। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরকে ঠকানোর জন্য ছাত্রদল মেইন পোস্ট ভিপি পোস্টটাও ছেড়ে দিছে নূরের দলকে, ছাত্র অধিকার পরিষদকে, তাও রক্ষা করতে পারেনি। ছেলেরা বেশ ভালোই ভোট পেয়েছিল, কিন্তু অন্যরা ছাত্র দলের ইমেজ কোন পর্যায়ে চলে গেছে যে নূরের দলের ছেলেটা ভিপি পোস্টে মোটামুটি একটা জায়গায় 1000 ভোটে ফেল মারছে, যদিও তারপরেও অনেক বেশি ভোট পেয়েছে, ছাত্র দলের চেয়ে বেশি ভোট পেয়েছে অন্য যে কোনো ক্যান্ডিডেটের তুলনায়। তার মানে আসলে মানুষ ছাত্র দলকে বা বিএনপিকে আর নিতে পারছে না, এটা প্রমাণিত হয়। এবং এটা যদিও বিএনপির বিএনপির স্ট্র্যাটেজিস্টরা মনে করছে যে এখন যদি আবার 20 তারিখে যদি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভোট হয়, সেখানেও যদি আমরা ফেল করি, তাহলে আমরা আসলে আর ইজ্জত থাকবে না জাতীয় সংসদ নির্বাচনে। আমরা যতই বলি না কেন ছাত্র সংসদের প্রভাব পড়বে না, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বা রেজাল্ট জাতীয় সংসদে ভূমিকা রাখবে না, এই কথা তাদের পেইড এজেন্ট সাংবাদিকরা যতই বলছে, কিন্তু মানুষ কি সেগুলো বিশ্বাস করছে? যদি বিশ্বাস করতো তাহলে কি আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয় ইলেকশন বন্ধ করার জন্য বলতো? এই বন্ধ করানোর জন্য তারা প্রথমে টেলিফোনে গোপনে যোগাযোগ করে নির্বাচন কমিশনের কাছে রিকোয়েস্ট করে সমস্ত প্রজ্ঞাপন জারি করলো যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো ভোট হইতে পারবে না, যেটা তাদের এখতিয়ার নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের ইলেকশন কমিশন কোনো দিনই কোনো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার আদেশ দেয় নাই।
বাংলাদেশের ইতিহাসে দেয় নাই। এই নির্বাচন কমিশন সেই ইতিহাস তৈরি করেছে। তারা প্রথমে এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভোট করার জন্য ভোট স্থগিত করলো, পরে সাদেক কায়েম যখন তাদের কাছে গেলে আবার সেটি রিওপেন করলো। রিওপেন করার পরে যথারীতি আজকে যখন আমি কথা বলছি ভিডিওতে, ঠিক এই সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখ দেখেন, বিএনপিপন্থী একদল আইনজীবী আবার ছুটে গেল হাইকোর্টে ইলেকশন বন্ধ করার জন্যে। ইলেকশন বন্ধ, নিজেরা বলবে আমরা জিতে গেছি, আমরা প্রধানমন্ত্রী হয়ে গেছি, আবার ভোট বন্ধ করার জন্য তারা হাইকোর্টে চলে যায়। কারণ হাইকোর্টে যে তারা রায় নিয়ে আসে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আর ভোট করা যাবে না। দর্শক, আপনারা চিন্তা করার দেখার চেষ্টা করুন, যদি বিএনপির মনে যদি সাহস থাকতো, বিএনপি যদি বিশ্বাস থাকতো যে না ছাত্রদল জিতবে, জিতার সম্ভাবনা আছে, নূরের দল সহ যত দল আছে সব সাধারণ ছেলে মেয়েদেরকে সমন্বিত জোট দেওয়ার পরেও ছাত্রদল যখন জিতছে না, তাদের বদনাম এই পর্যায়ে চলে গেছে যে তাদেরকে আর সাধারণ ছেলেমেয়েরা ভোট দিচ্ছে না, মেয়েরা তো দিচ্ছেই না। তো সেই জায়গা থেকে তারা যদি এখন শাহজালালে আবার ডাব্বা মারে, তাহলে তাদের আর জাতীয় সংসদ নির্বাচনে আরও বেশি ভরাডুবি হওয়ার সম্ভাবনা। আজকে এই দর্শক, এই বাস্তব সিচুয়েশনগুলো কেন এরকম হলো, বিএনপি তাদেরকে এই ধরনের লোক দেখানো কর্মসূচি না দেখে, যতই তারা এই সমস্ত মিডিয়ার লোকজন যা এই সমস্ত মিডিয়া বা টেলিভিশনের এই যে লোকগুলো, টেলিভিশন মালিকগুলো একসময় যারা হাসিনা তৈরি করেছিল, যারা একদিকে সাংবাদিকতা করতো, তেলবাজি সাংবাদিকতা করতো, আবার এদিকে আওয়ামী লীগের জন্য নমিনেশন চাইতো, আওয়ামী লীগের পক্ষে ইলেকশন করছে। যেমন ধরেন সাংবাদিক নঈম নিজাম, তিনি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ছিলেন, একটা পত্রিকার সম্পাদক। তিনি সেই সম্পাদনা বাদ দিয়ে তিনি চলে গেলেন, ইলেকশন করতে চাইলেন। কোথায়? কুমিল্লা থেকে তাকে নমিনেশন দেওয়া হলো আমিডামের ভোট থেকে। ইকবাল সোবহান চৌধুরী সাগর রুনির আন্দোলনে বিপ্লব করতে যাচ্ছিল, তখন সে টেকনোক্র্যাট মিনিস্টার হলো। এইভাবে শাসক গোষ্ঠী সারা জীবন সাংবাদিকদেরকে কিনে নেওয়ার চেষ্টা করে। ক্ষমতায় যারা যেতে চায়, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করে, তারা মূলত এভাবেই মানুষের পেইড এজেন্ট রাখে। তারা মিডিয়া কিনে নিতে চায়, মিডিয়া গ্রুপকে, মিডিয়া হাউসকে তারা কিনে নেয়। এই মিডিয়া কোথা থেকে পয়সা আসে? এই মিডিয়ার মালিক কারা? দেখুন, এই মালিকরা যাদের হয়তো ইন্ডাস্ট্রি আছে, 5টা ইন্ডাস্ট্রি আছে, সে পাশাপাশি একটা পত্রিকা খুললো, একটা টেলিভিশন কিনলো, কয় টাকা বা দরকার? হয়তো 300-400 কোটি টাকা বা 500 কোটি টাকা দরকার টোটাল ম্যানেজ করার জন্য। তো সেটা তো তাদের জন্য, যারা 50,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি করে, 20,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি করে, তাদের 500 কোটি টাকা খরচ করে একটা মিডিয়া বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। শেখ হাসিনা বিগত দিনে যেগুলো তাদের কথা শুনতো না, সে সময় সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো যেগুলো কথা শুনতো না বন্ধ করে দেয়। দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেয়, চ্যানেল অন বন্ধ করে দেয়, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। এরকম সমস্ত পত্রপত্রিকাগুলো বন্ধ করে একসাথে সে 34টা টেলিভিশন চ্যানেলের মালিকানা দিল। কাদেরকে দিল? যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের এমপি। এই জিটিভি বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, আমি এগুলো নাম বলতে চাচ্ছি না, সেগুলোর মালিকানা দিল। নতুন নতুন টেলিভিশন ওপেন করলো। আর হাসান মাহমুদ তখন বলতো, আমরা মিডিয়ার দ্বার মুক্ত করেছি, আমরা বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছি, এখানে সবাই এই সেই বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ প্রেস রয়েছে। এ ধরনের বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টেলিভিশন, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, ইন্টারন্যাশনাল ডেলিগেটদের কাছে, কূটনীতিকদের কাছে এগুলো বলে তাদের গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেন্স বাড়ানোর চেষ্টা করতো। দ্যাট ইজ, এই সব কিছুই হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে ধরে রাখার একটা প্ল্যান। এই মিডিয়াগুলোকে, এই টেলিভিশন চ্যানেল, এই পত্রপত্রিকা, এই সাংবাদিকরা কলাম লিখে, পয়সা নিয়ে হোক আর বায়াসড হয়ে হোক, কলাম লিখে তারা মূলত সুবিধা ভোগ করার জন্য এই কাজগুলো করে। তারেক জিয়া তো কাউকে ডেকে নিয়ে তেলবাজি করার জন্য করেনি। কিন্তু তারেক জিয়া বুঝতে পারছেন না, বিএনপি বুঝতে পারছে না, যারা শেখ হাসিনাকে তৈলবাজ করেছিল, যারা একসময় 8 কলাম নিউজ করেছে তারেক জিয়ার দুর্নীতির বিরুদ্ধে, তারাই আজকে তারেক জিয়াকে তুর্নিশ করছে, তোষামত করছে। যারা শেখ হাসিনাকে গ্র্যান্ড হান হামলার জন্য দায়ী করে সিরিজ রিপোর্ট করছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল, তারাই আজকে গুণকীর্তন করার জন্য তার চারিপাশে ঘুর করছে। তারেক জিয়া এই মানুষগুলোকে, এই ফ্যাসিস্টের সহযোগীদেরকে বিএনপির সাথে, আমি আবারও বলছি, বিএনপি তাদেরকে সাথে নেওয়ার জন্য জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, এই পৈশাসিক, এই দলবাজ, এই
দলকানা সাংবাদিকরা, লেখকরা, বুদ্ধিজীবীদেরকে আশ্রয় দিয়ে তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তিনি তার দলের ইমেজ নষ্ট করছেন। তিনি খালেদা জিয়ার যে আপসীনতা, সেই আপসীন চরিত্র থেকে বিএনপি মোর লেফটেস্ট পজিশনে চলে যাচ্ছে। তারা যে কথা বলতো, হাসিনা যে স্টাইলে জামাতকে বা এই অন্যান্য এনসিপি তো তখন হয়নি, বা অন্যান্য খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, তাদেরকে যে ভাষায় কথা বলতো, ঠিক একই ভাষায় একই স্টাইলে তাদের সমালোচনা বিএনপি করছে। এতে কি বিএনপি লাভবান হচ্ছে? আমার বিশ্বাস না। মানুষ মুখ খুলছে না। আমাদের কাছে তথ্য রয়েছে, আমাদের কাছে ডেটা রয়েছে, আমরা খবর পাচ্ছি যে সাধারণ মানুষ ইতিমধ্যে তাদের মন স্থির করে ফেলেছে। আগামীতে কারা সরকার গঠন করবে এটা মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তার অনিবার্য পরিণতি। সেটিকে রক্ষা করার জন্য, সেই বদনামের হাত থেকে বিএনপিকে বাঁচানোর জন্য যতই হাইকোর্টে যাওয়া হোক না কেন, যতই সুপ্রিম কোর্টে যাওয়া হোক না কেন, যতই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা হোক না কেন, এই যে বদনাম, এই যে চাঁদাবাজের বদনাম, এই যে 7,500 মানুষকে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে আবার ফিরিয়ে নেওয়ার, এই যে এসব করে ফিরিয়ে নেওয়া হচ্ছে বিএনপিতে, তার মানে এসব করার মাধ্যমে বিএনপি তার আসল চরিত্র উদ্ঘাটন করছে। মানুষ এগুলো বুঝতে পারছে। আর আওয়ামী লীগের লোকজন যদি আজকে, আমি অবাক হব না যদি চরমোনাই পীরকে বের করে নিয়ে যেয়ে তাদেরকে আসন দিয়ে যদি তারা বিএনপিতেও জয়েন করে, আমি অবাক হব না। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ইসলামিক দল আজকে জামাতের সাথে 10 দলীয় ঐক্য জোট হয়েছে। জুলাই বিপ্লবের মূল সৈনিকরা, সেই বিপ্লবীরা এনসিপি জামাতের সাথে সংশ্লিষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের বীর বিক্রম কর্নেল অলি আহমেদ জামাতের সাথে 10 দলীয় জোটে জয়েন করেছে। ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই জাগপা শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান, তিনিও এই 10 দলীয় ঐক্য জোটের সাথে আছে। আমরা আশা করি আগামী দিনে একটা চূড়ান্ত ফয়সালা হতে যাচ্ছে। বাংলাদেশে কি ভারতীয় নতজানু কোনো দল আবার ক্ষমতায় আসবে? এই তৈলবাজ সাংবাদিকরা কি আবার কোনো ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনতে সমর্থ হবে, নাকি জনগণের রায়, জনমতের রায় প্রতিফলিত হবে? সেটি প্রমাণিত হবে আগামী 12ই ফেব্রুয়ারিতে। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন সবাই। মতো আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।